তেনালি। শুভ সন্ধ্যা। আজকের মা হেমাঙ্গিনী মিশ্র ৭৩ পর্বে আপনাদের নতুন গল্প শুরু করবেন। গল্পটি হচ্ছে তেনালি রাম তার গল্প। আমি ওনার সম্বন্ধে কিছু বলি, একটুখানি বলে নিই, তারপরে মা গল্প শুরু করবেন। আপনারা একে একে আসুন। তোর গলা ধরেছে? আমারও ওরকম ধরেছে, ঠান্ডা লেগে গেছে। এসছে একজন মনে হয় এসছে। আচ্ছা, আমাদের সাউন্ড ছবি সব ঠিক আছে কিনা যদি একটু বলেন, তাহলে আমরা শুরু করে দিই আমাদের গল্প পাঠ। সবাইকে শুভ সন্ধ্যা, শুভ বাসন্তিক শুভেচ্ছা। তাহলে আমরা শুরু করছি ৭৩ পর্বে তেনালি রামের গল্প। তার সম্বন্ধে ৭৩ হলো। আচ্ছা, এরকম এক রাজবিদূষক কাহিনী, যাকে নিয়ে অসংখ্য গল্পকথা, উপকথা, লোককথার কতক ছড়িয়ে রয়েছে সমগ্র দক্ষিণ ভারত জুড়ে। সত্যি। তার জন্ম অন্ধ্রপ্রদেশ গুন্টুর জেলার মলিপান্ডুতে হলেও তাকে নিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষজনের কৌতূহলের কোনো শেষ নেই। তিনি হলেন তেনালি রাম। আমাদের গোপাল ভাঁড়ের মতন তিনি ভাঁড় নন। কথিত আছে খুব ছোটবেলায় স্বয়ং মা কালী তাকে দেখা দিয়ে বলেছিলেন, ভাঁড় নয়, তুই হবি বিদূষক, রাজ বিদূষক। দেবীর আশীর্বাদে একদিন অন্ধ্রপ্রদেশের বিজয়নগর রাজ্যের রাজা কৃষ্ণদেব রায়ের রাজদরবারে রাজ বিদূষক হন তেনালি রাম। বাংলা ভাষায় নেনালি রামকে নিয়ে একটি পূর্ণাঙ্গ সংকলন একটি প্রকাশিত হয়েছে। তার 1000 খানেকেরও বেশি গল্প থেকে বাছাই করে মোট 50টি গল্প মা আপনাদের সামনে পরপর সিরিয়ালভাবেই বলবেন। তেনালি রামের 50 গল্প শুধু ছোটদের জন্য নয়, বড়দেরও। তাকে নিয়ে যারা গবেষণা করতে চান তাদেরও। তরোয়ালের চেয়ে তীক্ষ্ণ ধারালো এই গল্পগুলিকে কোনো ভাড়ামি নেই। স্কুল ব্যাগের ভারাক্রান্ত ছোটদের কাছে এ এক বুদ্ধিদীপ্ত আনন্দের অঢেল ভাণ্ডার, অচেনা এক নতুন জগৎ। কথায় আছে, যে বুদ্ধিমান সেই বলবান। এই প্রবাদ বাক্যের প্রতিধ্বনি পাঠকেরা শুনতে পাবেন বাংলা ভাষার প্রথম প্রকাশিত গল্প সংকলন তেনালি রাম। 50টি গল্প। মা এখন প্রথম গল্প শুরু করছেন। এবার আরম্ভ করি। বিকট কবি আমাদের 1 নম্বর গল্প। তেনালি রামের ঐতিহাসিক ব্যক্তিত্ব নিয়ে এই গল্পটি রচিত হয়েছে। এটা কাল্পনিক নয়, বাস্তবিক গল্প।
মা আপনাদের সেই রাজবিদূষকের গল্প শুরু করছে। আচ্ছা, এক গ্রামে একদিন ছেলে পুলে খেলা করে করে, একদিন দেখেন একজন সন্ন্যাসী আসছে। সন্ন্যাসী আসার পরে সব ছেলেগুলো জড়ে গেছে, সন্ন্যাসী এসছে তো সব জড়ে গেছে। তা এখন এই যে তেনালি তেনালি আর সে সাংঘাতিক, মানে চতুর, সাহস যা বলতে পারো, হাসি সব। তা সে এখন তাকেই দেখছে সাধু যে এই লাভ করতে পারবে কালী। ওরা ও চিন্তা নিল, নিয়ে বলছে তোমার নাম কি? না তেনালি রাম। না আচ্ছা তুমি কি চাও? না আমি তোমার কাছে নাম চাই। কি নাম চাও? না কালীর নাম চাই। না কালীর নাম তুমি পারবে মনে হচ্ছে, কিন্তু একটা কথা হচ্ছে যে নাম যেটা আমি তোমাকে দেবো কেউ জানবে না, কেউ জানবে না, কেউ শুনবে না, তবে গিয়ে তো তুমি লাভ করবে, বলো। তখন বলছে যে হ্যাঁ আমি কারুকে বলবো না, আমি ঠিক শুনবো আর হাসি, শুধু হাসবে। তাড়াতাড়ি কে রাম শুধু হাসবে। তা হেসে তা বলছে তুমি একটা ভালো দিন দেখবে, ভালো দিন দেখে রাত্রে আসবে, রাত্রে এসে তুমি শ্মশান কালী আসবে, শ্মশানে তুমি বসবে। মা কালী 3,00,000 বার জপ করতে হবে। আমি যে মন্ত্রটা দেবো 3,00,000 বার জপ করতে হবে। 3,00,000 বার জপ করলে তারপরে মা যা বলার বলবে। আগে দর্শনটা দিক, তারপর তো দিয়ে গেল। যাওয়ার পরে আবার ঠিক ভালো দিন দেখে এ করে এবার বসলো, তেনালিরাম বসলো, বসে 3,00,000 বার নাম করলো। 3,00,000 বার নাম করতে মা কালী এলেন। মা কালী এসে বলছে, বিকট রূপ বলো সেগুলো। এবার বলছেন মা কালী যে এবার তো সম্পূর্ণ হয়েছে, ওটা ঠিকই, কিন্তু এর পরে যেটা করবি সেটা তুই যা বর চাইবি আমি দেবো, কিন্তু ভয় করবি না। তা হোক। আবার ফের আবার এক রাত্রে এলেন, অন্ধকার রাত্রে মা কালী এরকম 3,00,000 বার করলো। 3,00,000 বার জপ করে তারপরে বললেন যে লক লক করছে জীব লাল, 10টা আর বাবা রক্ত মাখা কালী আমার। সে বলছে কি যে হেসে যাচ্ছে, সে হেসেই যাচ্ছে, তেনালি রাম হেসেই যাচ্ছে। সে বলছে তোর ভয় করে না? তুই হেসে যাচ্ছিস, তো ভয় করে না? তখন বলছে আরে আমি হাসছি কেন তো বুঝবে কেন? না দেখো মানুষের এই দুটো নাকে সর্দি হলে কি না অবস্থা হয় বার করানোর, আর তোমার যে এই যে বাবার যে অবস্থা, তোমার যে বিকট মূর্তি, তোমার নাক কটা, তোমার সর্দি কাটবে হাত কোথায়, এই যা বিকট মূর্তি একবারে দারুণ দে, এই জন্যে তো হাসছি, রাগ ধরে যাচ্ছে কালীর। তখন বলছে দেখো ওই এই হাসি হলো তো, হাসিতেই তোমাকে আয় করতে হবে, হাসিতেই তোমাকে রোজগার করতে হবে। তা যাই হোক, এখন আমি যা মন্ত্র শিখিয়ে দিলাম কারোকে তো বলবে না, কেউ যেন জানে না, ওইভাবে থাকবে। দিয়ে মা কালী তো দেখা দিয়ে দিল, তবে মা কালী কি করলো সেটা বলো। না এইবারই তো মা কালীতে দেখা দিল, হ্যাঁ, আগে তো দেখা দিল, তারপরে এইবার দেখা দিল আর কি, এবার শেষ আবার কি, এইবার তো শেষ। তারপরে মা কালী তখন বুঝলো যে এ প্রথমে বললো তুই একটা ভাঁড় হবি, সারাক্ষণ হাসে। তারপরে ওকে বললো যে না এ বুদ্ধিমান আছে, হ্যাঁ সেই জন্যে একে তারপরে বললো তুমি বিদূষক হবে,
এবং রাজ বিদূষক হবে। তা ওইটা তো আমি বলতে চাইছি, এটা আর কি আছে। রামলিঙ্গ দেবীর কথা শুনে মহানন্দে প্রথমে কি হলো, বালক রামলিঙ্গের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলো দেবী। বললেন, তুই আমাকে দেখে কি সব বলছিস উল্টো পাল্টা, তোর সাহস তো মন্দ না। আবার দেখছি হেসে যাচ্ছিস সামনে, এত হাসি তোর আসছে কোত্থেকে? যা এখান থেকে, তোকে সারা জীবন লোক হাসিয়ে খেতে হবে, সেই আয় করতে হবে। হাসিয়েই তোকে আয় করতে হবে। তুই হবি বিকট কবি, ভাঁড় বিদূষক। রামলিঙ্গ সেই কথা শুনে মহানন্দে হাসতে হাসতে বলো, উফ কি বললেন মা, বিকট কবি, দারুণ দারুণ। ডাইনে একবার বলছে বিকট কবি, বাঁ দিকে হেলে গিয়ে বলছে বিকট কবি, আবার ডাইনে বিকট কবি, আবার বাঁ দিকে বিকট কবি। যেদিকে থেকেই পড়ি একই উচ্চারণ, বিকট কবি। দেবী দেখলেন এতেও কোনো ভ্রুক্ষেপ নেই ছেলেটির, তাকে যা বলা হয় সে তাই মাথা পেতে নেয়। কেন জানি না, এসব দেখে শুনে দেবী কিছুটা প্রসন্ন হলেন, তার রাগ অনেকটা কমে গেল। তখন দেবী তাকে নরম সুরে বললেন, ঠিক আছে রামলিঙ্গ, তুই যখন আমার আদেশ মাথা পেতে নিলি, সন্তুষ্ট হয়েছে। বিকট কবি বলার পরে প্রতিবাদ করলো না, আনন্দ পেল, সেই জন্যে। তুই বিকট কবি হবি ঠিকই, তবে ভাঁড় নয়, তুই হবি বিদূষক, রাজ বিদূষক। এই কথা থেকেই অদৃশ্য হয়ে গেলেন দেবী। তারপর কিছুদিন বাদে বিজয়নগর মহারাজ কৃষ্ণ দেবের এক দরবার থেকে তাকে ডাকলো তেনালিরামকে। সে আলাদা কাহিনী, আমাদের পরবর্তী কাহিনী সেটাই হবে। বলছি চলো, তেনালিরামের এক রাজবিদূষক কিভাবে হলো, এখন সেটাই বলবো। এখন হচ্ছে, সে যখন বলল যে বিদূষক হবি, তখন তেলানি রাম ভাবলেন যে তাহলে তো রাজার কাছে যেতে হবে। ঘরে বসে থাকলে তো হবে না। ঘরে বসলে তো থাকলে হবে না, রাজার কাছে যেতে হবে। যেতে হয়ে ও তখন তখন বেরিয়ে হাঁটা দিচ্ছে, হাঁটছে অনেক রাস্তা হাঁটছে। তা হেঁটে 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 যাই হোক রাজার বাড়ি পেলো। পেয়ে এইবার মা রাজাকে যে বলে ঢুকতে হয় সেটাও তো জানা নেই। এখন সবাই বলছে, এই রাজামশাই, এই লোক একজন ঢুকে এলো। রাজা দেখলেন যে লোক তো নয়, এ তো একটা ছেলে। তা যাই হোক, ওকে কাল সকালবেলা একেবারে একবারে হত্যা। তখন ঘটকরা ইয়েরা সব বসে আছে, ঘাতকরা বসে আছে, বসে এসে বলছে, হ্যাঁ গো, ভোর হয়ে গেছে, ঘাতকরা চলে এসছে, ওকে তো জেলখানার ভিতরে ভরে গেছে। দিয়ে এবার বলছে, যেখানে নিয়ে যাও আমার তো আপত্তি নেই, যেখানে নিয়ে যাও। হেসে যাচ্ছে। তখন বলছে যে দেখো, তুমি তো মারার আগে তো একটা তো শেষ ইচ্ছা পূরণ করবে, মনপুত তো একটা কিছু করবে, সেটা আমার কাছে তো শেষ ইচ্ছা পূরণ হবে, তুমি তো আমার কাছে আসবে, আমার কথাটা তো শুনবে। ঘাতক বলো, হ্যাঁ এটা ঠিক কথা, শেষ ইচ্ছা পূরণ করতে হয়, এটা ঠিক। তা বলো। তা সে বলছে যে ওই তুঙ্গ নদী, ওই নদীটায় আমি চান করব, চান করে এসে খাবো, শুবো। আরে বাবা, এ তো আচ্ছা রে ঘাতক তো বলে, এ তো আচ্ছা, তো এ তো সাংঘাতিক ছেলে। দেখো, তাকে কাটা হবে, সে খাবে, সে শুবে, সে চান করবে, সে এইসব তো নানান কথা। তখন বলছে, আচ্ছা হোক, তা আমার শেষ খাওয়াটা দেবে না? তো দিল, খাবার এনে দিল। হ্যাঁ, স্নান করতে গেছে, স্নান করতে গিয়ে বলছে কি, আমাকে যখন তো কাটবে, তখন তো একটা কথা আছে, আমি ডুব মারবো, আমি ডুব মেরে যখনই প্রথমে ধ্যান করলো, ধ্যান করে তারপর হ্যাঁ, সে গাছের গোড়ায় ধ্যান করলো, মা কালীর ধ্যান করলো। ধ্যান করে বলছে, আমি এই ডুব মারবো তো তুমি সোজা তলোয়ার ঘাতক মেরে দেবে তুমি। সে তো কী করেছে, সোজা দাঁড়িয়ে আছে, মারবে।
তা মারবে কি রে, সে অর্ধেক নদী পেরিয়ে চলে গেছে, সে ও যে মারবে সে অর্ধেক নদী চলে গেছে। তখন বলছে দেখো ঘাতক, আমাকে মারতে তুমি পারবে না। তখন বলছে আচ্ছা আমার শেষ ইচ্ছাটা পূরণ করে যাও, তা আমাকে তো খেতে দাও। খেতে দিল, শুতে দিল। শুতে দিয়ে ঘাতক দুজন ভাবছে যে এ কোনো কাজ হবে না, একে মারতে পারবে না, ও রাজার কাছে দিয়ে আসি, ও খেয়ে ঘুমাচ্ছে ঘুমাক, ওকে নিয়ে ঘুম থেকে উঠে রাজাকে দিয়ে আসবো। ওই কথা বলে এবার ওরা দাঁড়িয়েছে, ও 2 ঘন্টা ঘুমিয়েছে। 2 ঘন্টা ঘুমানোর পর এইবার তাকে নিয়ে বলছে রাজামশাই, আমাদের দ্বারা এ কোনো কাজ হবে না, ওকে মারতে পারবো না। না ওকে মারতে পারবো না, তোদের দ্বারা হবে না। একটা কাজ কর, এই যে মাটি খুঁড়ে তাকে দাঁড় করে দে, হাতি মাহুতকে ডাক, হাতি পিষে দেবে একদম। তখন বলছে হাতি তো পিছলো না। তখন ভাবছে, রাজা বলছে যে দূর বাবু, ঘরের হাতিও পিষে। তখন ওটা পড়ে গেল কি, ওই ধারে একটা বড় হাতি বেরিয়েছে, ওই বড় হাতিকে আনতে হবে। ওরা চলে গেল। ওরা যখন চলে গেল তখন এই যে দেখছে যে একটা লোক কাপড় পোটলা মাথায় করে নিয়ে আসছে, লাল সাদা মাটি। তখন বলছে হ্যাঁ গো, আমি তো এরকম করতাম গো, আমি তো এরকম এই কাপড় কাচতাম, এরকম নিয়ে যেতাম। তা তোমার কোমর সোজা হতো কী করে? না কোমর সোজা হলো কী করে, এইখানে দাঁড়িয়ে ওই মাটিটা করে যে দাঁড় হয়েছে না, ওই দাঁড় করে দিয়েছে, ওইখানে দাঁড়াতে আমার কোমর সোজা হয়ে গেছে। না আমার তো কোমর একবারে কুঁজো হয়ে গেল, কি করব গো? তখন বলছে আচ্ছা থামো, দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, আমাকে একটু মাটিটা খুঁড়ে দাও, দিলে আমি উঠে পড়ে তুমি ওই মাটি বেকার যাবে না, ওরই ভিতরে তুমি সোজা হয়ে দাঁড়াবে। তুমি সোজা হয়ে দাঁড়ালে ওই কোমর সোজা হয়ে যাবে, শির সোজা হয়ে যাবে। তারপরে আমি ততক্ষণে একটু জল খেয়ে আসি পাহাড়ের নিচে, ওখানে জলটা খুব ভালো, তাই জলটা খেয়ে আসি বলে ও চলে গেল। চলে গিয়ে সে হাতি এনে দেখে তা কেউ নেই, ও তা দাঁড়িয়ে আছে। ও বলছে আমারে বাঁচাও। সে তো রাজবাড়ি গেছে, সে জল খেতে যায়নি, সে রাজবাড়ি গেছে। রাজবাড়ি গিয়ে ওইখানে ও তখন বলছে আমাকে বাঁচাও। তাহলে সেই তেনালিরাম কোথায়? সে বসে আছে রাজবাড়িতে। তখন বলছে ও তো পাড়ায়ও নি, তো যে ভয়ে পাড়াচ্ছে কি কিছু করছে তাও তো করছে না, কিন্তু ও তো সে আমার বাড়ি বসে আছে, রাজবাড়ি বসে আছে, ও তো পাড়ায়নি। তখন আবার ফের কি করা যাবে? না দেখো করা যাবে কি, আমি মন্ত্রী হব না, আমার স্বপ্নাদেশ হয়েছে, আমি মন্ত্রী হব না, আমি হব কি রাজবিদূষক হব। তখন রাজা বললো তুমি তোমার এই বুদ্ধিতে আমি সন্তুষ্ট হয়েছি, তুমি আমার মন্ত্রী হও। তুমি পালিয়ে যেতেই পারতে, তুমি পালিয়ে গেলে না, তুমি আমার কাছে এসে সব বলছো, তার মানে তোমার বুদ্ধি আছে, তোমাকে আমার রাজ্যে রাখলে আমাকে উপকারে হবে, তুমি আমার মন্ত্রী হতে। বলে আমি মন্ত্রী হব না, আমি রাজবিদূষক হব। মন্ত্রী তো আমি হব না। এই তোমার মুখ দর্শন হবে না, তুমি চলে যাও, মুখ দর্শন হবে না, রাজা বলছে। তখন বলছে ও চলে গেল রাত্রে, দিয়ে সকালবেলা মুখে একটা হাঁড়ি উপরে দিয়ে চোখ দুটো ম্যাট করে করছে, আর সেই হাঁড়িটা উপড়ে দিয়েছে, চোখ দুটো কেটে দিয়েছে, চোখ দুটো পিট করছে। দিয়েছে বলছে একে চেনো? সভাসদ বলছে ওকে চেনো? না তো, ও কে? চিনতে পারছে না কেউ, তাকে চিনতে পারছে না। তখন বলছে যে আমি মন্ত্রী নয়, আমি বিদূষক। সে বলছে যে আমি বিদূষক, আমি মন্ত্রী নয়, আপনার কথায় আমি মন্ত্রী নয়। তখন বলো এ তো মহা মুশকিল করলো,
হ্যাঁ, যেই মন্ত্রী সে ধরে বসছি সে মন্ত্রী সে হবে না, সে বিদূষক হবে। হয়েই গলিপাণ্ডু রামকৃষ্ণ মানে আমাদের তেলানি রাম ওই বিদূষক হয়েই বিজয়নগর রাজ্যে থেকে গেল। সেই বিদূষক হলো আর কি, একদম বিদূষক হলো, রাজা বিদূষক করলো। ছেলেটা বুদ্ধিমান দেখে, সাহস দেখে, তার ভয় নাই। এবারে আমাদের পরের গল্পে যাব মায়ের অন্তিম ইচ্ছা। হ্যাঁ, মায়ের অন্তিম ইচ্ছা পরবর্তী গল্প। মায়ের অন্তিম ইচ্ছা। রাজা কৃষ্ণদেব রায়ের মায়ের তখন খুব অসুখ, বয়স হয়েছিল ঢের। রাজমাতা বুঝতে পেরেছিলেন এই অসুখতে তিনি আর বাঁচবেন না, তাই দেশ বিদেশ থেকে রাজবৈদ্যদের তাকে বাঁচানোর জন্য বহু রকম চিকিৎসা। না, ও রাজা বসে দেখলো মা তো বৈদ্য বলছে আর বাঁচবে না, তা কোলে মাথা রেখে মাকে রেখে বলছে, মা তোমার কি খাওয়ার ইচ্ছা আছে বলো না, মা তোমার কি খাওয়ার ইচ্ছা হয়েছে বলো না। এইটা হচ্ছে নিয়ম, যে যেটা শেষ ইচ্ছা থাকবে শেষ ইচ্ছা পূরণ করতে হয়। তা বলে গেল যে এখন মাকে আর বাঁচানো যাবে না, মা যা খেতে চায় যা করতে চায় সেগুলো দিতে হবে। তখন বলছে, ও মা তা তুমি কি খাবে বলো, তোমার ইচ্ছাটা কি? না, হ্যাঁ, তোর বৈদ্যকে তো বললে, বৈদ্য সে তো খেতে খাওয়া বন্ধ করে দেবে, বড়ি বটড়ি সব খাইয়ে দেবে, দিয়ে আর বলবে কিছু খাওয়া নাই। না না, আমাকে না বৈদ্য বলেছে যা তুমি খেতে চাইবে তা খাবে, তা আমার বৈদ্য বলেছে। তখন বৈদ্য বললো যে দেখো আম খাবো। তখন রাজমাতা বললেন যে আমি পাকা আম খাবো, সুন্দর রং হবে, মিষ্টি হবে, সেই পাকা আম আমি খাবো। তখন বললো আচ্ছা হোক, তা আমি লোক পাঠাচ্ছি। নিজেও খুঁজছে, লোকও পাঠাচ্ছে, চতুর্দিকে সে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে পৌষ মাসে কি আম পাওয়া যায়? আম পাওয়া যায়নি। খুঁজে 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 পেল না, মা মারা গেল। কিন্তু রাজার মনে দুঃখটা আছে যে মা শেষ ইচ্ছা আমি পূরণ করতে পারিনি, ওই দুঃখটা রাজার মনে আছে। রাজা মনে একদিন পুরোহিতকে ডেকেছে, ডেকে বলছে দেখো রাজার মনের ইচ্ছা, এই মার মনের ইচ্ছা যে পূরণ কি করে হবে, আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না। তা পুরোহিত বলে, আরে আমার কাছে শাস্ত্র আছে তো, আমি শাস্ত্র আছে আমি বলে দেবো, এই জেনে কি আছে, না তা হোক কিছু খরচ হোক বলে এইবার খুঁজলো, শাস্ত্র খুঁজলো, খুঁজে বলছে শেষ ইচ্ছা তোমার মার পূরণ হবে সোনার আম দান করলে। সোনার আম দান 108 জন ডাকবে, সেই 108টা সেই বামনকে দিতে হবে, সবাইকে এক একটা করে খাইয়ে দাইয়ে দক্ষিণা স্বরূপ একটা করে সোনার আম, মানে মোট 108। কিন্তু এখন ওটা পছন্দ করছে না, তেনালি রাম কিন্তু পছন্দ করছে না, তার মা আবার মরতে বসছে। আর মা তো মারা গেছে বলেই তো প্রায়শ্চিত্ত করছে। এটা তো রাজার মা মরলো, রাজমাতা না, তেনালির মা রাম তো আবার মরলো। হ্যাঁ, আবার তখন ও তো দান টান সব দেখে তার পছন্দ হলো, বলে দাঁড়া বামন তোমাদের দেখা। হ্যাঁ, ওই রাজা তখন বলছে যাক বাবা মার শেষ ইচ্ছেটা পূরণ হলো। তখন তেলানিরাম বলছে আচ্ছা আমি মুখে কিছু বলবো না, কাজের সময় দেখাবো। এই কথা বলে তার মা মারা গেল। তেলানিরামের মা মারা গেল। এখন এর মা যখন মরে গেল, বিদূষকের মা যখন মরে গেল, তখন এইবার সে বলছে কি ডাকতে তো হবে 108 ব্রাহ্মণ ডেকেছে, ডেকে খুব ভালো খাইয়েছে, সুন্দরভাবে খাইয়েছে, খাওয়া টাওয়া নিয়ে বসে আছে। আরে একটু কষ্ট করে বসো, খাওয়া তো হয়েছে, দক্ষিণাটা দেবো, তাই একটু বসো, দক্ষিণাটা আমি আনছি দেবো। সে তার একটা মোটা তার গরম করবে, আনবে, কাটবে, এই সে তার মনের কথা মনে আছে,
সে এখন কি করবে, না সেসব গুছিয়ে টুছিয়ে আনলো। এরা রেগে যাচ্ছে, কখন দেবে, নিমন্ত্রণ করে ডেকে আনলো, ডেকে এনে কখন দেবে কে দক্ষিণা জানে। দিচ্ছে না, দিয়ে বলে খাওয়া দাওয়া হয়ে গেছে তাও দক্ষিণা পাচ্ছে না, দক্ষিণা পাচ্ছে না। এইবার এলো, এইবার তার লাল হয়ে গেছে মোটা তার। এইবার তাকে আগুনে ধরিয়ে সুন্দর লাল করে এইবার এলো। এইবারে এবার চিন্তা নেই, এবার উঠতে হবে না, এবার বসে থাকো, আমি এক একজনকে দিয়ে দেবো। দক্ষিণা আমি এক একজনকে দিই। হ্যাঁ, এখন পুরোহিত, যে আসল পুরোহিত রাজার, সে পুরোহিত সে এখন বলছে যে এ কি করছো, তোমার মা মরেছে, তুমি আগুন টাগুন নিয়ে আসছো কেন, কি ব্যাপার? না আপনাদের দক্ষিণা দেবো তো। না না দক্ষিণা না, আমার মা তো বাতের অসুখ ছিল, ওই বাতের যন্ত্রণা। এখন মা বলেছিলেন আমি মরলে তুই ওই বাতের যন্ত্রণা হবে, আগুন নিয়ে ওই তারে দিয়ে এই পুরোহিতদের ছ্যাঁকা দিবি, ছ্যাঁকা দিলে আমার বাতের যন্ত্রণা কমে যাবে। তখন বলে যে এ তো এর বুদ্ধি, এর মা বলেছে এই কথা, এই এর বুদ্ধি। তখন বলছে দেখো আমরা দক্ষিণা নেবো না। দিয়ে পুরোহিত বলছে আমরা দক্ষিণা নেবো না, দক্ষিণা তুমি রাখো না, তাহলে আরও সে দক্ষিণাও দিয়ে যাচ্ছে, মানে রাজা যে আম দিয়েছিল সেটাও দিয়ে যাচ্ছে। 108টা আম। হ্যাঁ 108টা আমি দিয়ে যাচ্ছি, তুমি তোমার সব নাও, আমাদের ছেড়ে দাও, আমরা চলে যাই। তা পুরোহিত বুঝে ফেলেছে যে ও এই বুদ্ধি করেছে, যখন আমাদের চাকা দেবে, কোনো উপায় নেই। মায়ের সে রাজার মায়ের শেষ ইচ্ছে ছিল আম খাওয়ার, হ্যাঁ তা সোনার আম দিয়ে 108টা আম দিয়ে তাই যদি হয়, তাহলে আমার মায়ের শেষ ইচ্ছে ছিল যে তোমাকে লোহার ছ্যাঁকা দিয়ে আমার বাতে ব্যথা কমিয়ে দিতে, তা সেটাই দক্ষিণা হওয়া উচিত হ্যাঁ আপনাদের বিচার মতো। সেই জন্য আমি লোহা গরম করে নিচ্ছি, আপনাদের প্রত্যেককে 108 বার ছ্যাঁকা দেবো। আপনারা তাহলে না এটা কি করে হলো, একটু কে বিধান দিয়েছে, কেন আপনি তো রাজাবাবুকে এই বিধান দিয়েছেন, রাজা বুঝলো। হ্যাঁ, আমার মায়ের ক্ষেত্রে সেই বিধান হবেই, এটাই স্বাভাবিক। আমাকে আবার দেবে কি, আপনিই তো করে দিয়েছেন। তখনই ওরা ওই করে ওদের সমস্ত সোনার আম আবার বের করে দিয়ে ওরা চলে গেল। বিদূষক রাজার কাছে গিয়ে সব ঘটনা বলল। তখন রাজা বলল 100টা বলো, 100টা সোনা দিল। না না ওই তেলানি রামকে দিয়েছে হুম, সব কিছু, রাজা সোনা, 100টা স্বর্ণমুদ্রা দিয়েছে। হ্যাঁ স্বর্ণমুদ্রা দিয়েছে। রাজা বুঝতে পেরেছে, তারপরে বুঝতে পেরেছে যে ওই তেলানি রাম যা করছে, আমি যে করাটা ভুল হয়েছে আমার, ওইটা করছে, তাই দিয়েছে। ঠিক আছে, তাহলে হয়ে গেছে তো, হ্যাঁ এই 3টে গল্প হয়ে গেল। আজ আমাদের 3টে গল্প হয়ে গেল। তাহলে 73 পর্বে মা 3টে গল্প আপনাদের তেলানি রামের 3টে গল্প বলে শোনালেন। আপনারা প্রতি বছর আজকে এসে তো বলিস প্রতিবারের মতো না, কমেন্ট কিছু দেখতে পাচ্ছি না খুব একটা, কি ব্যাপার, কেউ বিশেষ আসছে না, কম এসছে আজ। আপনাদের প্রতিবারের মতো এবারেও আপনারা মার পাশে ছিলেন, অনেকেই 7জন 8জন করে ছিলেন। প্রত্যেককে আমার অন্তরের আন্তরিক শুভেচ্ছা, বাসন্তীর শুভেচ্ছা। এখন যারা দেখবেন, পরে যারা দেখবেন, আমার প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ আমার মার পাশে থাকার জন্যে। পরে 74 পর্বে মা তেলানি রামের গল্প 3টে হয়েছে, 50টি গল্প রয়েছে, মা বলতে থাকবে সিরিয়ালভাবে। পরের সোমবার তাহলে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, পরের সোমবার আবার দেখা হবে। শুভরাত্রি। বাবা ভগবান ভালো রাখুন।